হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস একাডেমি। তো আজকে আমরা প্র্যাকটিস সেট 2 নিয়ে ডিসকাশন করব। এই প্র্যাকটিস সেটের আমাদের যে পর্বটা শুরু করেছে, এখানে মেন উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আমাদেরকে অঙ্ক শিখতে হবে। এখানে আমাদের প্রাইমারি গোল এটা যে স্কিপ টেকনিকটা শেখা। স্কিপ টেকনিক কী জিনিস প্রথমে একটু বলে দিই। যে সাপোজ মনে করো কোনো একটা পরীক্ষা দিচ্ছ, সেখানে সাপোজ 1 2 3 4 5 6 7 8 9 10টা কোশ্চেন আছে, ঠিক আছে। নিশ্চয়ই 10টা কোশ্চেনের লেভেল একই রকম হবে না। কিছু কোশ্চেন হয়তো থাকবে হার্ড, কিছু থাকবে ইজি, কিছু থাকবে ক্যালকুলেটিভ, এভাবে কোশ্চেন সেট হয়। ম্যাক্সিমাম আমাদের ইজি কোশ্চেনটাই বেশি থাকে। হয়তো 10টা কোশ্চেনের মধ্যে দেখা যাবে 8টা কোশ্চেন ইজি, 2টো কোশ্চেন টাফ। আমি ধরে নিচ্ছি এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা হচ্ছে টাফ কোশ্চেন, আর বাকিগুলো ইজি মডারেট এভাবে আছে, ঠিক আছে। এবার সাপোজ মনে করো আমাদের কি হয় না, পরীক্ষাতে আমাদের মধ্যে একটা ইগো কাজ করে যে আমি ম্যাথে তো খুবই ভালো স্টুডেন্ট, তাহলে আমি তো সব অঙ্ক করে আসবো, ঠিক আছে। তখন কি হয়, সাপোজ মনে করো তোমার এই অঙ্কটা প্রথম এসছে, টাফ অঙ্ক, এটা তুমি যা দেখছো যে হ্যাঁ এটা তো সরল সুদের একটা অঙ্ক বা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, এই অঙ্কটা আমি পারবোই পারবো। তুমি এটার উপর টাইম দিতে গেলে এটা হয়তো বিশাল ক্যালকুলেটিভ, এবং এতক্ষণ হয়তো তোমার এটাতে এই অঙ্কটাতে হয়তো নিল 2 মিনিট, ঠিক। তারপরের অঙ্কটাও আবার টাফ কোশ্চেন। এটা আবার এমন কিছু হয়ে গেল, সাপোজ মনে করো যে এই কোশ্চেনটার উত্তর এখন তো দেখেইছো যে কোশ্চেনের অ্যান্সারও সঠিক মেলে না, কোশ্চেনও ভুলভাল থাকে। এটার হয়তো দেখা গেলো যে অ্যান্সার যে অপশান 4টে দিয়ে আছে তার কোনোটাই অ্যান্সার হচ্ছে না, ঠিক আছে। কিন্তু তোমার তো মাথা খারাপ হয়ে যাবে যে আমি এতক্ষণ চেষ্টা করলাম, 2 মিনিট হয়তো তুমি সময় দিয়ে দিয়েছো, তাও দেখবে হচ্ছে না, অ্যান্সার আসছে না। কারণ এটা তো তোমার ভুল নয়, ভুলটা কার, যে পরীক্ষা নিচ্ছে। কিন্তু তুমি আবার ওটাতে দেখবে, আবার দেখা হলো 4 মিনিট এটা তুমি নষ্ট করে দিলে। এই যে 2 আর 4 6 মিনিট নষ্ট হয়ে গেল, এইটার ইফেক্ট কিন্তু তোমার এই সোজা কোশ্চেনগুলোর উপর পড়বে। তখন দেখতে পাবে এমন হতে পারে যে এই শেষের দিকের কোশ্চেনগুলো যেগুলো ইজি কোশ্চেন ছিল সেগুলো তুমি পড়ার সময় পর্যন্ত পাবে না। ফলস্বরূপ কী হলো, প্রত্যেকটা অঙ্কের তো নাম্বার সেম, কিন্তু তুমি এখানে দুটো টাফ কোশ্চেন করতে যে ইজি কোশ্চেনগুলো তুমি হয়তো ছেড়ে চলে আসছো, তাহলে এটাতে কী লাভ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে কোন অঙ্কটা আমরা কোন রাউন্ডে করব। এই জন্য বলি অবশ্যই পরীক্ষাতে 2টো রাউন্ডে করা উচিত, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, আর দরকার হলে থার্ড রাউন্ড। এইভাবে কিন্তু আমি করেছিলাম বলেই আজকে আমি সিএইচএসএল বলো বা সিজিএল মেন্স বলো, দুটোতে আমি 90/90 স্কোর করতে পেরেছিলাম, কারণ এই স্কিপ টেকনিকটা আমি ইউজ করেছিলাম। ফার্স্ট আমাদের টার্গেট কী থাকবে, যেটা সুপার ইজি কোশ্চেন সেগুলো আমরা সলভ করব ফার্স্ট রাউন্ডে, তাহলে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এবং তাড়াতাড়ি হবে। যখনই আমাদের সাপোজ মনে করো 10টার মধ্যে 5-8টা অঙ্ক হয়ে যাবে, তখন আমাদের মধ্যে একটা কনফিডেন্সই চলে আসে আলাদা। যার পর আমরা আবার এই 2 নাম্বার 3 নাম্বার যে তারপরের রাউন্ডে কী করবো, আমরা মিডিয়াম যে ডিফিকাল্ট হতে পারে বা বুঝতে পারবো আমরা দেখে যে হ্যাঁ এটা আমরা অবশ্যই করতে পারবো, একটু টাইম নেবে, সেগুলোকে আমরা করবো। তারপর যেগুলো আমরা আতাপাতা কিছুই জানি না সেগুলো করবো 3 নাম্বার রাউন্ডে। বোঝা গেলো স্কিপ টেকনিক কি, এই জিনিসটা আমরা এখানে শিখবো। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। फर्स्ट क्वेश्चन क्या है, एक्सर 2% समान 348 होले एक्सर मान कत। तो अब सोचो ये एग्ज़ाम किसी के शिफ्ट में आया है और उसका पहला सवाल ये है और उसका हाल ही में ब्रेकअप हो रखा है, तो फिर वो तो एक्स का नाम मतलब एक्स देख के उसको तो क्या ही होगा, समझ रहे हो ना। खैर जो भी होगा हम यहाँ पे अपना सॉल्व करेंगे, ठीक है। चलो তো কী দেওয়া আছে এখানে যে এক্সের 2% সমান 348 দেওয়া আছে। আমরা জানি এক্স মানে কি, ওর 100%, এক্সের মান মানে কি, এক্সের 100% সমান কত এটা জানতে চেয়েছে। কারণ কোনো কিছু সে তার 100%-এ হয়, তাহলে এক্সের 2% সমান যদি 348 হয়, তাহলে আমরা 100% সমান কত হবে। এখান থেকে এখানে কি 50 গুণ করা হয়েছে, তাহলে এখানেও 50 গুণ হবে। 50 যদি গুণ হয়, লাস্টে দেখো 5-8 একটা শূন্য তো আসছেই, 5-8 40, দেখছে 4, 5-4 20, 24, 5 15 দিয়ে 17, 17,400। অপশান সি আমাদের অ্যান্সার হবে। নেক্সট, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে এবং গোসাগু দেওয়া আছে। যদি একটি সংখ্যা 42 হয় তাহলে অন্য সংখ্যাটি কত। তো এটাও ইজি কোশ্চেন, এটা আমরা ফার্স্ট রাউন্ডে করব। আমরা কি জানি একটাই সূত্র যে লসাগু ইন্টু গোসাগু সমান, আমরা লিখতে পারি এখানে চাইলে ফার্স্ট সংখ্যা ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, ওকে। এটাই আমাদের ইউনিক একটাই ফর্মুলা যেটাতে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের হয়ে যায়। তো লসাগু কত দেওয়া আছে, তো লসাগু দেওয়া আছে 168 ইন্টু গোসাগু দেওয়া আছে কত 14 সমান ফার্স্ট নাম্বার কত দেওয়া আছে 42, দ্বিতীয়টা আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্স সমান কী হবে 168 ইন্টু 14 বাই 42, কাটাকাটি যদি করি এখানে 14 3 42,
3 5 15 3 6 এক্সের মান কত 56, অপশান ডি আমাদের অ্যান্সার হবে। নেক্সট 3 প্লাস রুট 2 এবং 2 রুট 7 এর তৃতীয় সমানুপাত নির্ণয় করো। তো দেখো এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা কিন্তু ইজি কোশ্চেন, কিন্তু ক্যালকুলেশন হবে, এই রুট ফুট আছে। তো আমরা এটা কী করবো, সিম্পলি স্কিপ করে নেবো, সেকেন্ড রাউন্ডে এসে দেখবো। ঠিক, পড়লাম, দেখলাম যে এটা টিপিক্যাল হতে পারে, আমরা বেশি কিছু না ভাবনা চিন্তা করে স্কিপ করে নেবো। মনোজ শহর এ থেকে শহর বিতে ভ্রমণ করছেন, তার স্বাভাবিক গতিবেগের 1/5 বেগে গাড়ি চালালে এত দেরিতে পৌঁছাবে। তো স্বাভাবিক গতিবেগের 1/5 গতিবেগে, তাহলে স্বাভাবিক এখানে আমরা কোনটা কাকে ধরবো, কার সাথে এর আছে, স্বাভাবিক গতিবেগের, তাহলে যার সাথে এর থাকে সে কি বলেছি, সে সবসময় নিচে থাকে। তাহলে স্বাভাবিক গতিবেগটা যদি 5 হয়, তাহলে আমরা লিখছি যে স্বাভাবিক গতিবেগ, আর এটা হচ্ছে বর্তমান গতিবেগ। ঠিক, স্বাভাবিক গতিবেগ এটা হচ্ছে যে স্পিড, স্বাভাবিক গতিবেগ যদি 5 হয় তাহলে বর্তমানটা কত হবে 1, কারণ কি বলেছে যে গতিবেগের যার সাথে এর থাকবে সেটা নিচেরটা, তাহলে স্বাভাবিক গতিবেগের সাথে আছে, তাহলে স্বাভাবিক গতিবেগ 5 আর বর্তমান গতিবেগ 1। তাহলে টাইম আর স্পিড পরস্পর বিপরীত রেশিওতে চলে, তো স্পিডের রেশিও যদি 5:1 হয়, টাইমের রেশিও হবে কি 1:5। তাহলে কতক্ষণ সময় বেশি লাগছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 4 রেশিও সময় বেশি লাগছে। এরা বলেছে যে না 36 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, আমরা বলছি না 50 রেশিও দেরিতে পৌঁছেছে, তাহলে আমরা বলতে পারি সে 4 রেশিও মানেই 36 মিনিট। জানতে কী চেয়েছে যে স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে এ থেকে বিতে যেতে কতক্ষণ সময় লাগতো। তো স্বাভাবিক গতিবেগের সময় কত আছে 1 রেশিও, 4 রেশিও মানে যদি 36 মিনিট হয়, তাহলে 1 রেশিও মানে কত মিনিট হবে, এখানে 4 দিয়ে ভাগ করেছি, এধারও 4 দিয়ে ভাগ করব, 9 মিনিট। অপশান ডি আমাদের অ্যান্সার হবে। নেক্সট, সানের কাছে এত টাকা আছে, তিনি অর্থরাশিটাকে ছেলে পীযূষ আর মঞ্জুসের মধ্যে ভাগ করে দিচ্ছে, 8% চক্রবৃদ্ধি। দেখো প্রথমত এটাতে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, আর দেখেই বোঝা যাচ্ছে এত বড় একটা ভাষা লিখেছে, তো এটাকে সিম্পলি আমরা কী করব, স্কিপ করে নেবো, কারণ চক্রবৃদ্ধি সুদের অঙ্ক অ্যাজ কম্পেয়ার টু অন্য সাবজেক্ট বা অন্য যে সমস্ত এগুলো আছে তাদের একটু টিপিক্যাল হয়, তাহলে আমরা এটাকে স্কিপ করে নেব, পরে দেখব। একটি বিশ্ববিদ্যালয়ের 500 জন শিক্ষাকর্মী রয়েছেন, যাদের মধ্যে 60% মহিলা, যাদের যদি মহিলাদের গড় উচ্চতা এত হয় এবং পুরুষদের গড় উচ্চতা এত হয়, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের গড় উচ্চতা কত। দেখো অনেক সময় অনেক স্টুডেন্ট থাকে এখানে এগুলোকে, যেমন আমি কি বললাম গড় উচ্চতা এত, গড় উচ্চতা এত, আমি সংখ্যাগুলো কিন্তু পড়লাম না। অনেক সময় অনেকে কি এরকম হয়তো ছোটো ছোটো আছে, অনেক সময় বড় বড় থাকে, সেখানে পড়তে শুরু করে যে 1,62,293, দরকার নেই তো এরকম করে, আমরা জাস্ট গড় উচ্চতাটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমাদের শুধু এই জিনিসটা দরকার। এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওইভাবে কিন্তু পড়া চলবে না আমাদেরকে। তো কী কী আছে, পুরুষ আর মহিলা আমরা লিখছি ম্যান অ্যান্ড ওমেন, যাদের মধ্যে 60% মহিলা, আমাদের এই নাম্বারটা কিন্তু কোনো প্রয়োজনই নেই। যখন গড় উচ্চতা বের করতে বলবে তখন এই নাম্বারটা আমাদের কোনো প্রয়োজনই নেই, আমাদের এটাতেই যথেষ্ট। এদের রেশিও লাগবে, যে ম্যান আর ওমেনের রেশিওটা পেলেই যথেষ্ট, অ্যাকচুয়াল নাম্বার কিন্তু দরকার হয় না। ওকে, তো 60% মহিলা, 60% যদি মহিলা হয় 40% তার মানে ম্যান হবে। এদের রেশিও কী আসছে, 20×2 40, 20×3 60, 2:3 রেশিওতে আছে এরা। ওকে, যদি মহিলাদের গড় উচ্চতা 162, মহিলাদের গড় উচ্চতা 162, পুরুষদের গড় উচ্চতা 168, তাহলে জানতে চাইছে যে ওভারঅল এদের গড় উচ্চতা কত। তো দেখো এটা তো খুবই ছোটো, তাহলে এখানে আমরা বেশি কিছু না ভাবনা চিন্তা করে সিম্পলি এদের সাথে 2-এর সাথে 168 গুণ করব, প্লাস 3-এর সাথে 162 গুণ করব, কারণ বললাম যে এগুলো নেওয়ার দরকার নেই, আমাদের রেশিওতেই কাজ চলবে, বাই 2 + 3 করে নেব। এভাবে যদি করি আমাদের অ্যান্সার চলে আসবে, এবং এই অ্যান্সারটা দেখবে কত আসবে। আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে ইউনিট ডিজিট সবাইকার তো সেম আছে, তাহলে ইউনিট ডিজিট দিয়ে কাজ চালানো যাবে না, বাকি ক্যালকুলেশনটা তোমরা করতে পারবে। আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেশনটা করছি না, তোমরা নিজেরা করে নাও। সাপোজ এখানে তো খুব ইজি আছে যে 2-এর সাথে 168 গুণ, 3-এর সাথে 162, অনেক সময় কিন্তু এখানে ডেটাগুলো খুব টিপিক্যাল দেওয়া থাকলে হয়তো 2-3 রেশিও, এখানে রেশিওটাই তোমার আসছে হয়তো 17:19, কী করবে তখন, অনেক বড় ক্যালকুলেশন হবে। এখানে 168 দিয়ে আছে, তোমার সাপোজ দেওয়া রইলো 163.57, তখন ক্যালকুলেটিভ হয়ে যাবে। তাহলে এই ক্যালকুলেশনের হাত থেকে বাঁচার জন্য আমাদের কিছু জিনিস জেনে রাখতে হবে, সবসময় তো এমনটা নয় যে সোজাই আসবে। তো দেখো যদি এরকম ক্যালকুলেটিভ হয়ে যেত তখন কি করতাম, কি দেখতাম যে দুজনকার দেওয়া আছে 168 প্লাস 3জনকার দেওয়া আছে 162, আমাদের বের করতে হবে 5জনকার কত।
বলেছিলাম যে গড়ের সম্বন্ধে আমরা সবসময়ই সেমি হোক উচ্চতা হোক যাই দেওয়া হোক আমরা সবসময় ধরবো টাকা অ্যান্ড পয়সা, কারণ টাকা পয়সা মানুষের মাথাতে একটু বেশিই ঢুকে। এটা তোমরা নিজেরাই অবজার্ভ করেছো যে টাকা পয়সার কথা যখনই আমাদের শুনি তখন কান যেন 10 সেন্টিমিটার করে এক্সট্রা খাড়া হয়ে যায়, তাই না? তো চলো এখানে আমরা টাকা পয়সা নিয়ে ভাববো। সাপোজ মনে করো এই দুজন আছে, এই দুজন 168 টাকা করে নিয়ে এসছে পার্টি করার জন্য, এই তিনজন 162 টাকা করে নিয়ে আসছে। তাহলে এই 5টা লোকের মধ্যে যদি পার্টিটা হয় তাহলে কত টাকা করে এক একজন খরচ করতে পারবে? আমরা কি করব, ফার্স্টে ধরে নেবো যে সাপোজ সবাইকার কাছে 168 টাকা করে পাবে। ধরে নিচ্ছি সবাই 168 টাকা করে খরচা করতে পারবে, কিন্তু আদৌ থেকে সেটা সম্ভব হবে না, কারণ এই দুটো লোকই তো 168 করে এনেছে, এরা তো আনেনি। এরা ক টাকা করে কম এনেছে এক একজন স্যার 168 মাইনাস 162 মানে 6 টাকা করে কম এনেছে এক একটা লোক। এরকম 3টা লোক আছে, তাহলে 18 টাকা কম এনেছে। এই যে 18 টাকা কম এনেছে এটার এফেক্টটা ওভারঅল মানুষের উপরে পড়বে, যতজন আছে 5 জন। তাহলে 168 মাইনাস 18/5, এখানে আমরা ক্যালকুলেশন করবো 168 মাইনাস 5 3 15 5 6 30 3.6। এবার এটা বিয়োগ করে নেবো, 6 আছে তো 168 থেকে কমই হবে, 168 থেকে একটু কম। দেখো এইটাতে আছে অপশান এতে, বাকি তো সব এগুলো অনেক দূরে দূরে আছে, হতেই পারে না। ঠিক, এটা গেল 2 নম্বর প্রসেস। 3 নম্বর আর একটা জিনিস বোঝাচ্ছি, এটা শুধু এই অঙ্কটার জন্য এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, বাকি জায়গাতে নাও হতে পারে। কী জিনিসটা দেখো, যখনই তুমি কোনো জিনিসের গড় বের করবে, এই যে এখানে আমি গড় যেমন বের করছি, দুজন 168 আর তিনজন 162, তো এদের গড় 162 থেকে বেশি হবে, ঠিক আছে, সরি 162 থেকে বেশি হবে এবং 168 থেকে কম হবে। এই যে গড়টা হবে না 168 থেকে, যে সমস্ত জিনিসগুলো নিয়ে করছি তাদের মাঝে অবশ্যই থাকবে। তো 162 আর 168-র মধ্যে দেখো একটাই মাত্র অপশান আছে, সেটা হচ্ছে যে 164। তো চাইলে আমরা এই অঙ্কটা না করেও অ্যান্সার বলে দিতে পারতাম যে 162 আর 168 ওদের মাঝেই কিছু হবে। এটা যাই থাকুক না কেন, সাপোজ মনে করো দেওয়া আছে যে 100 জন লোকের গড় দেওয়া আছে 39.5, 1000 জন ধরে নাও। আর সাপোজ দেওয়া আছে 299 জন লোকের গড় দেওয়া আছে সাপোজ 40.75। তো এদের যদি ওভারঅল গড় বের করতে হয়, এটা আমরা নিমেষেই মানে বলতে পারি যে এদের গড় যাই হোক না কেন 39.5 এবং 40.75-এর মাঝের কোনো একটা সংখ্যা হবে, এর বাইরে কোনো দিনই সম্ভব নয়, মনে থাকবে। নেক্সট, মন্দার, কেতন এবং তুষারের গড় ওজন দেওয়া আছে 45। যদি মন্দার আর কেতনের গড় ওজন এত হয়, কেতন ও তুষারের গড় ওজন এত হয়, তাহলে কেতনের ওজন কত? দেখো এখানে 3 জনের কথা বলা হয়েছে, 3 জনের গড় ওজন দেওয়া আছে, এখানে দুজনের মধ্যে গড় ওজনটা দেওয়া আছে। তো যখন ডেটাটা খুব ইজি থাকবে যেমন এখানে আছে, তাহলে তখন আমরা কোনো টেকনিক লাগাতে যাবো না, সেখানে আমরা সিম্পল গুণ করবো, ভাগ করবো, বের করবো, ঠিক আছে। যদি টিপিক্যাল হয় তখন সেটা দেখাবো। তাহলে দেখো এই অঙ্কটার জন্য আমরা কী করবো না, 3 জনের গড় ওজন দেওয়া আছে 45 কেজি, তাহলে 3 জনকার সমষ্টি কত হবে? 3 5 15, 3 4 12 আর 13, 135 কেজি। মন্দার আর কেতন, এম আর কে, এদের গড় ওজন দেওয়া আছে 43 কেজি। এদের মোট ওজন হবে 2 3 6 2 4 8 86 কেজি। কেতন আর তুষার, এদের গড় ওজন দেওয়া আছে 48 কেজি। তো এদের সমষ্টি কত হবে? 48 দুগুণে 96। এখন একটা জিনিস লক্ষ্য করো, যদি আমরা এই যে দুটো ইকুয়েশন আছে 1 নাম্বার আর 2 নাম্বার, এ দুটো যদি যোগ করি তাহলে এখানে কী পাবো? বাঁ দিকে এম প্লাস 2k প্লাস টি, এদের সমষ্টি কত হবে? 6 6 12, 9 10 আর 18, 182 কেজি। কিন্তু আমরা দেখছি যে 3 জনের সমষ্টি 135 আর এখানে 182 আসছে। কেন 182 বেশি আসছে? কারণ এখানে দেখো কেতনকে আমরা দুবার ধরে নিয়েছি, কিন্তু কেতনকে, তাহলে কেতনের বয়সটা ডবল হয়ে গেছে বলে এখানে বেশি হয়ে গেছে। কত বেশি হয়ে গেছে? আমরা এই যে সমীকরণটা আছে 3 নাম্বার, এখানেও তো এম প্লাস কে প্লাস টি আছে, তাই তো? তাহলে এই যে নতুন যেটা এসলো এই জিনিসটা, এটা থেকে আমরা এই সমীকরণটা 3 নাম্বার সমীকরণ 1 নাম্বার সমীকরণটা বিয়োগ করে নেবো। বিয়োগ করলে কী পাবো? এখানে একটা কে পড়ে থাকবে আর এধারে পড়ে থাকবে 5 আছে 12 7 দিতে 7 থাকছে 1 4 আর 4 8, 47 কেজি। তাহলে কেতনের ওজন কত হলো? 47 কেজি। এটা দেখলে একদম বেসিক তরিকা, ঠিক আছে। এবার আমরা দেখব যদি এখানে টিপিক্যাল করা হতো কোশ্চেনটা এখানে ইজি আছে, ডেটা ফেটা দিয়ে টিপিক্যাল বানানো হতো, তখন আমরা কীভাবে সলভ করতাম। দেখো সেটার জন্য আমাদেরকে সব রকমের জন্য তো রেডি হতে হবে, তাই না? এমনটা তো নয় যে সবসময়তেই ইজি পিজি ডেটা দিয়ে দেবে, টিপিক্যাল ডেটা দিতে পারে, তাহলে সেটার জন্য রেডি হতে হবে, তাই না? এমনটা নয় যে স্যার এখানে তো সোজা কোশ্চেন আছে, এটা আপনি কেন এত টিপিক্যাল দেখাচ্ছেন। টিপিক্যালটা আমাদের এই জন্যই দেখতে হবে কারণ পরীক্ষাতে গ্যারান্টি নেই যে এইটাই আসবে।
দেখো তাহলে কি দেখবো যে তিনজনের স্যার গড় দিয়েছে 45, ওকে কোনো ব্যাপার নাই। মন্দার আর কেতন দুজনকার গড় দিয়েছে কত 43, এটা এখানে আমরা লিখবো ওভারঅল সবাইকার উপরে আমরা লিখে রাখবো, ঠিক আছে। তারপরে নিচে এই অঙ্কটা সবসময় এইভাবেই ফ্রেম হয়। সাপোজ হয়তো দেওয়া থাকবে যে 11 জন লোক আছে, তাদের গড় ওজন কিছু বলবে, প্রথম 5 জনের গড় ওজন, প্রথম 6 জনের গড় ওজন কিছু একটা, শেষ 6 জনের গড় ওজন কিছু একটা, দিয়ে বলবে এই যে মাঝে একটা লোককে যে ডবল কাউন্ট করা হলো, মানে 6 নাম্বার লোকটাকে যে ডবল কাউন্ট করা হচ্ছে তার ওজনটা কত। এরকমভাবেই কোশ্চেনটা ফ্রেম হয় ম্যাক্সিমাম টাইম। কখনো কখনো মাঝে দুজনকেও কিন্তু কাউন্ট করতে পারে, সেটা টিপিক্যালে চলে যাবে আরেকটা লেভেল আপে চলে যাবে এটার থেকে। তো নর্মালি এটাই আছে যে একজনকে কপি করে এখানেও প্লাস এখানেও দিয়ে বলবে তার ওজনটা কত। আর দুজনের কত দেওয়া আছে 48। এখানে আমরা দেখব যে স্যার এই যে দুজনের আছে এরা গড়ের থেকে কম বা বেশি কী নিয়ে এসছে। আমরা বলবো স্যার প্রত্যেকে 45 টাকা করে বলেছিলাম, কিন্তু এরা 43 টাকা করে নিয়ে আসছে, এরা স্যার 2 টাকা করে কম নিয়ে এসছে। এরকম কজন আছে স্যার 2 জন আছে, তাহলে ক টাকা কম নিয়ে এসছে স্যার 4 টাকা কম নিয়ে এসছে, ওকে। এবার আমরা এই গ্রুপটার কাছে যাব। এরা দেখতে পাচ্ছি যে স্যার গড়ের থেকে এরা ভালো ছিল বলে এরা তো 3 টাকা করে বেশি নিয়ে এসছে। আমরা বললাম ঠিক আছে কজন আছে এরকম, 2 জন আছে এরকম স্যার, তাহলে ক টাকা বেশি নিয়ে এসছে স্যার 6 টাকা বেশি নিয়ে এসছে। ওভারঅল তাহলে কী দাঁড়াচ্ছে -4 + 6 মানে +2, +2 দাঁড়াচ্ছে। তাহলে এই যে মাঝে লোকটা যে চিপা পড়ে গেছে না, যে এখানেও কাউন্ট করে নিয়েছে একেও এখানেও কাউন্ট করেছে, সেই ব্যক্তিটাকে না, সেই ব্যক্তিটাই দেখো তোমাদের কেতন। তাহলে কেতন বাবাজি কী করেছে, এই 45 টাকা তো নিয়ে এসেইছে, যে গড়টা সেই গড়টা তো নিয়ে এসেইছে, প্লাস তার সাথে এইখানে যেটা +2, বা যদি মনে করো সাপোজ -8 হতো তাহলে আমরা -8 করতাম, যদি এখানে -9 হতো -9 করতাম 45 থেকে, যদি +10 হতো তাহলে 45 সাথে +10 করতাম, বুঝা গেল। এখানে আমাদের +2 হয়েছে, তাহলে আমরা এখানে কী করলাম +2 করবো, 45 + 2 যার মান কত 47, বোঝা গেল। তো চাইলে এভাবেও আমরা করতে পারি এবং এটা শর্ট হবে, অনেক ইজি হবে। নেক্সট একটা আছে সমাধান করো, সরল করো আছে একটা। দেখো এখানে বলেছিলাম যে মাইনাস প্লাসকে আলাদা করে ডিভাইডিং সেকশন ভাববো আমরা, ওকে। তো ডিভাইড করি, মাইনাস এখানে আছে, আর এই মাইনাসটা কিন্তু ডিভাইডিং হবে না, কেন হবে না, কারণ এই মাইনাসটা যেটা আছে এটা কিন্তু 60-এর সাথে জড়িত আছে, মানে -60 ওটা কিন্তু ওদের মধ্যে নয়, মানে এই মাইনাস প্লাসটা আলাদা আর এই মাইনাসটা কিন্তু আলাদা, ওকে। এটা কিন্তু ডিভাইডিং সেকশন হিসেবে ভাবলে হবে না। আর এখানে একটা ডিভাইডিং সেকশন ভাবতে পারি। কেন বলছি ডিভাইডিং সেকশনের কথা, যে স্যার আমি এই জায়গাগুলোর কাজ যেগুলো করলাম এদের একসাথে করতে পারি, মানে একটা লাইনে আমি করতে পারি। অনেক সময় হয় কি বুঝতে পারে না যে স্যার এটার সাথে কিটে করা চলবে, এই লাইনের সাথে এই লাইনটা করা চলবে, তো এভাবে কিন্তু ভাগ করে করা চলবে, ঠিক। তো দেখো করছি এভাবেই। তো -9 সাথে কিছু তো করার নেই, রইল এখানে -60 ভাজিত -15 মানে কি, মানে -60 বাই -15, মাইনাসে মাইনাসে কেটে যাবে, 15 × 4 = 60, +4 হলো, আর এই মাইনাসের সাথে গুণ হয়ে -4 হয়ে যাবে। কী আছে তো এখানে -3 × 7, মানে এখান থেকে আমরা -21 পাচ্ছি, মাইনাসের সাথে প্লাস গুণ হয় -21, তাহলে অ্যান্সার আমার মাইনাসে হবে। এটা তো হতেই পারে না, এটা তো হতেই পারে না। কত হবে 1 আর 9 10 আর 4 14, 4 হবে, অপশান সি অ্যান্সার, ঠিক আছে। আমরা শুধু ইউনিট ডিজিটটাকে লক্ষ্য করলাম, তাহলে 8-এর কী হলো অ্যান্সার সি। বার্ষিক 8% হারে 4 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ এত হলে মূলধনের পরিমাণ কত হবে, ঠিক। তো দেখো এখানে যেটা আমাদের সরল সুদের যে সূত্রটা করি সেই একটা সূত্র থেকেই হয়ে যাবে, বেশি চাইলে এখানে আমি অনেক ধরনের টেকনিক দেখিয়ে দিতে পারি যে দেখো এখান থেকে এই করবে, এই ভাগ করবে, বাট নো নিড। আমরা কি জানি যে স্যার সুদ সমান পি আর টি বাই 100, তাই তো কত সুন্দর ম্যাচ করে হলো না, পি এর নিচে 1 আর এর নিচে 0, টি এর নিচে 0। তো এখানে আই সমান কী দিয়েছে স্যার, আই সমান দিয়েছে 824 সমান পি কত স্যার দেওয়া নেই, আর কত স্যার 8%, টি কত স্যার 4 বছর বাই 100। এবার ক্যালকুলেশন করবো আমরা এখানে, আর কিছুই নেই, 8 1 8, 8 3 24, 4 25 100, 25 সাথে যদি গুণ করি তাহলে পি সমান কী পাবো 103 গণিত 25, গুণ করলে আমরা পেয়ে যাবো স্যার 25 75, অপশান সি অ্যান্সার হবে। নেক্সট 1500 টাকা মুদ্রিত মূল্যের একটি বইয়ের উপর নিম্নলিখিত ছাড়ের স্কিমগুলি প্রযোজ্য হলে উভয় বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হবে, এত ছাড় এত ছাড়। তো এটা হতে পারে মেবি একটু বড় হতে পারে, আমরা কী করবো এখানে সিম্পলি স্কিপ, ওকে।
বা অনেকের হয়তো এটা করে করে অভ্যাস হয়ে গেছে, তারা চাইলে এটা করতে পারো, সেম রাউন্ডে করতে পারো। আমি একজন অ্যাভারেজ স্টুডেন্টের মতো করে দেখাচ্ছি যে আমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হতাম তাহলে কীভাবে আমি চলতাম। নেক্সট, একজন ব্যক্তি 78 কিমি/ঘন্টা গতিবেগে কলকাতা থেকে আহমেদাবাদে যান এবং একই পথে 91 কিলোমিটার হিসেবে ফিরে আসেন। পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত? তো এটা সাধারণত আমরা একটা সূত্র মুখস্থ করে নিই, 2ab/a+b, তাই তো? এই সূত্রটা আমরা মুখস্থ করে নিই। তাহলে এই সূত্রটা অনুযায়ী যদি আমরা বসাই, 2 ইন্টু a এর মান আছে 78, b এর মান আছে 91, বাই 78 + 91 করলে 8 9, 9 7 16, 169। এবার কাটাকাটি করবো এখানে আমরা। 13 13 169, 13 7 91, 13 6 78, 6 7 42 দুগুণে 84, অপশান বি অ্যান্সার। কিন্তু যদি এই সূত্রটাই ভুলে যাই আমরা, তাহলেও কোনো সমস্যা নেই, দেখো খুব জলদি হবে। আমরা ভেবে নিচ্ছি যে এখানে স্পিড দেওয়া আছে না, আমরা ভেবে নিচ্ছি যে ও দুটো আলাদা আলাদা স্পিড এ আর বি নিয়ে যাত্রা করছে, দুবারই সেম ডিস্টেন্স অতিক্রম করেছে এবং কত ডিস্টেন্স? ডি ডিস্টেন্স। ওকে, তাহলে এই দুটো হচ্ছে যে স্পিড, একবার এ স্পিডে গেছে আর একবার বি স্পিডে ফিরে এসছে, আর এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে একটা জিনিস বলো, ও টোটাল আমরা কি জানি? একটাই সূত্র জানি যে স্যার স্পিড সমান ডিস্টেন্স আপন টাইম। তাহলে যদি অ্যাভারেজ স্পিড বলে তাহলে বলবো স্যার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো স্যার টোটাল ডিস্টেন্স এখানে কত অতিক্রম করেছে? গেছে ডি, এসছে ডি, মানে 2d, বাই স্পিড, এখানে আমার নিচে গিয়েছে টোটাল টাইম। তাহলে যাবার সময়তে কতক্ষণ টাইম লেগেছে? স্যার যাবার সময়তে ডি ডিস্টেন্স গেছে এ স্পিড নিয়ে, তাহলে সময় লাগবে স্যার d/a, প্লাস আসার সময় লাগবে d/b। তাহলে এখানে যদি আমরা দেখি যে 2d বাই নিচে ডিটা কমন চলে আসবে, 1/a প্লাস 1/b। এই ডি এর সাথে এই ডি কেটে দিতে পারি, তাহলে নিচে চলে আসবে 2/ab, লসাগু করলে a+b, এটাই উল্টে চলে আসছে 2ab/a+b। বোঝা গেল? তো সূত্রটার এখান থেকে জেনারেশন, আর কিছু নাই। বাকি না পারলে কিন্তু আমরা এইভাবে করে নিতে পারি। ঠিক, 26, 8, 11 এবং 13 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটা কত? তো এটার জন্য আমাদের কি করতে হবে না, যেটা আমাদের বেসিক পদ্ধতি হয় সেখানে আমরা কি করে থাকি স্যার, সেখানে আমরা এই যে সংখ্যাগুলো বলবে তাদের এলসিএম নিই, তাদের লসাগু করি, লসাগু যেটা হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। এটা তো আমাদের বেসিক পদ্ধতি এবং সবাই আমরা এই জিনিসটা জানি। কিন্তু আমরা এখানে বেসিক পদ্ধতির মাধ্যমে এগোবো না, এখানে আমরা পরীক্ষাতে আমরা প্রো মেথডের মাধ্যমে দেখছি যে কীভাবে কম সময়ের মধ্যে করতে পারি। तो चलो इसके साथ भी रोमांस किया जाए। ठीक, देखो बात ऐसी है, अगर तुम मैथ्स के साथ मतलब पढ़ाई के साथ रोमांस करने लग गया ना, और बदले में पढ़ाई भी तुम्हें जब वो प्यार देने लगेगा, तब तो भाई तुम किसी भी एग्ज़ाम को फोड़ के आओगे। ठीक, अब उस टाइप का मत समझ लेना, यहाँ पे मज़ा कुछ अलग है। तो इस टाइप का क्वेश्चन में हम क्या करेंगे, यहाँ पे हमें इस टाइप के सवाल में फर्स्ट जीएफ कौन कौन होता है? 11, 9। दूसरे वाले में कौन कौन आता है सर? दूसरे वाले में 4 आता है, 8 आता है। ठीक है, तो इनके सहारा लेंगे। अभी ये बातों पे मत जाना, बातों की गहराई को समझो। ठीक স্যার, এখানে দেওয়া আছে 11 আছে, ঠিক আছে। 11 আমরা একটা জিনিস জানি যে ভাই এখানে অ্যান্সার তো এই চারজনের মধ্যেই কেউ একজন হবে বাধ্যতামূলক। এবার যে সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য সে অ্যান্সার হতে বাধ্য, ঠিক আছে, কারণ এদের যে লসাগুটা হবে তাদের মধ্যে 11 অবশ্যই থাকবে স্যার। তাহলে আমরা দেখব যে এই যে চারটা অপশান দেওয়া আছে এদের মধ্যে 11 কোথায় ঢুকে আছে, কোথায় লুকিয়ে আছে, আমরা খুঁজবো এখন। ঠিক আছে, তো সিবিআইকে বলা যায়। দেখো এখানে 11 নিয়ম কি, 1 আর 4 5, 1 আর 4 5, তো 5 5 0, মানে এটা 11 দিয়ে ভাগ করা সম্ভব, তাহলে এটা অ্যান্সার হতে পারে। 1 0, 2 এর 1, মানে এখানে 1 এখানে 3, এটা তো ভাগ করা সম্ভব নয়। এখানে 1 আর 2 3, 1 আর 6 7, এটাতেও সম্ভব নয় ভাগ করা। 1 আর 8 9, 0 2 2, এটাতেও ভাগ করা সম্ভব নয়। তো বেচারা একটাই মাত্র অপশান আছে, যেটা হচ্ছে যে অপশান এ, যেটা আমাদের ভাগ করা সম্ভব 11 দিয়ে। তাহলে আর টেনশন কী আছে, আমাদের অপশান এটাই অ্যান্সার হয়ে যাবে, বাকি কোনো অ্যান্সার তো হতেই পারে না। नेक्स्ट, यार तुम लोग ना बहुत बदमाश हो, पता है क्यों? यहाँ तक आ गए, अब तक लाइक सब्सक्राइब कुछ नहीं किया, मतलब फ्री में देखे जा रहे हो। यार कुछ तो शर्म कर लो, लाइक वाइक कर दिया करो, और क्लास अच्छा लग रहा है तो शेयर वेयर कर दिया करो अपने दोस्त लोगों में। चलो आ जाओ क्लास पे। क्या बोल रहा है, কি বলা হয়েছে এখানে, সচিন 152টি চেয়ার বিক্রি করেছে এবং 52টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। এখানে আমাদের জিনিসটা বোঝা যাচ্ছে যে স্যার লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে যে 52টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান। 152টা চেয়ার বিক্রি করে যে লাভটা, আমরা ধরে নিচ্ছি যে এক একটা চেয়ারকে যদি বিক্রি করি আমি পি টাকা লাভ করি,
ঠিক আছে, পি ফর প্রফিট। ওকে, তো 152টা চেয়ার বিক্রি করে আমি ক টাকা লাভ করব? স্যার 152 পি টাকা। কি বলেছে? 52টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। তাহলে এক একটা চেয়ারের বিক্রয় মূল্য যদি এসপি হয়, একটার বিক্রয় মূল্য, 52টা চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? স্যার 52 এসপি হবে। এখন ওরা সুন্দরভাবে বলে দিয়েছে যে 152টা চেয়ার বিক্রি করে যত টাকা লাভ হয়েছে 52টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান। তাহলে শর্তানুসারে 152 পি সমান 52 এসপি। এসপি মতলব সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তাই তো? তাহলে পি বাই এসপি সমান কী হবে? হয়ে যাবে এখানে 52/152। এখানেও অনেক সময় ছেলেরা ভুল করে। কি ভুল করে না, কোনটা কোথায় লিখবে উল্টাপাল্টা লিখে বসে থাকে। একটা জিনিস খেয়াল করো, আমাদের সমানে কী হয়, কোনাকুনি গুণ হয়। দেখো এখান থেকে এখানে ফিরে যেতে পারছি কি? গুণ করলে 152 পি আছে, 52 এসপি আছে, তাহলে আমরা ঠিক লিখেছি। এবার কী করবো? কাটাকাটি করবো। এখানে কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটবে। 4 দিয়ে কাটবে। 4 তেরোয় 52, 4 3 12, 4 8 32, 13/38। আর কাটাকাটি যাবে না। তাহলে প্রফিট 13 টাকা, এসপি 38 টাকা। তাহলে স্যার সিপি কী হবে? সিপি কী হবে? যোগ করবো নাকি বিয়োগ করবো? একটা জিনিস দেখো, কস্ট প্রাইস যদি সাপোজ আমি এক্স টাকা ধরি, কস্ট প্রাইসের সাথে যখন আমরা প্রফিটকে যোগ করে দিই তখনই আমরা সেলিং প্রাইস পাই। কস্ট প্রাইসের সাথে যদি প্রফিটকে যোগ করি তাহলে আমরা সেলিং প্রাইস পাই। তাহলে এক্স প্লাস 13 সমান 38। তাহলে এক্স সমান কত হবে? 38 মাইনাস 13, যার মানে হবে 25। ঠিক আছে, এক্স সমান 25। তাহলে সিপি পাওয়ার জন্য আমরা এসপি থেকে পিকে কী করব? বিয়োগ করব 25। এবার জানতে কী চেয়েছে যে শতকরা লাভ কত। দেখো, লাভ বা ক্ষতিকে কার উপরে বের করা হয়? সব সময়তে আমরা সিপির উপর বের করি, যতক্ষণ না বলে দেবে যে স্যার এসপির উপরে বের করুন আপনি। তাহলে এখানে আমাদের বলেনি, তাহলে আমি সিপির উপর বের করব। 25 টাকাতে লাভ 13 টাকা, 25 টাকাতে লাভ 13 টাকা। 100 টাকায় যেটা লাভ সেটাই আমার শতকরা লাভ। 100 মানে এর 4 গুণ, তাহলে এধারও আমি 4 গুণ করব, যার মানে 52%। অপশান বি ফর ব্রাভো, উই গট। নেক্সট, মান নির্ণয় করো। এটা ভয়ঙ্কর পারা দেখতে, বাট এটা খুবই ইজি। এটা তোমাদের হোমওয়ার্ক, আর হোমওয়ার্কের অ্যান্সার তোমরা করছো না, এটার অ্যান্সার অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট, যদি একটি নির্দিষ্ট অর্থরাশির বার্ষিক 5% সুদের হারে 3 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য এত হয়। এটা ডিফারেন্স দিয়ে অঙ্কটা স্কিপ করে দেবে, কারণ এটা একটু বড় হতে পারে। ঠিক আছে, এটা অবশ্যই বড় হবে, তাই জন্য আমরা এটা স্কিপ করে নেবো, ফার্স্ট রাউন্ডে করবো না। পরপর 3 মাসে জ্বালানির দাম এত পার্সেন্ট হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে তা এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। চতুর্থ মাসে জ্বালানির দাম এটি মূল দামের তুলনায় কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পেয়েছে? তো এখানে দেখো 4টা ডিফারেন্ট পার্সেন্ট আছে, এবং সেগুলো কিন্তু ইজি পার্সেন্ট নয়। যেমন 55%, 65%, এগুলো ইজি নয়, এই দুটো ইজি। তাহলে এখানে ক্যালকুলেশন হতে পারে, ক্যালকুলেটিভ হতে পারে, সেই জন্য আমরা এটাকে স্কিপ। নেক্সট, একটি ফ্যানের বিক্রয় মূল্য 7,392, এবং যদি 32% লাভ হয় তাহলে ফ্যানের ক্রয় মূল্য কত? ওকে, কোনো একটা জিনিস লাভ করে 32% লাভ পাচ্ছে, তার মানে কি? যদি স্যার 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা যদি সিপি হয়, তার মানে প্রফিট কি 32 টাকা, কারণ 32% লাভ মানে কি 100 টাকায় 32 টাকা লাভ। তাহলে স্যার এসপি কত হবে? স্যার 132 টাকা হবে। ওরা বলেছে স্যার 7,392 টাকা তো এসপি, আমরা বলেছি স্যার 132 টাকা এসপি। তাহলে এইটাই ওইটার মান। জানতে কি চেয়েছে? ক্রয় মূল্য, যেটা আমাদের 100 ধরে রেখেছি, ইন্টু 100, ক্যালকুলেশন করো। এবার একটা জিনিস লক্ষ্য করো, চাইলে আমরা এখানে ক্যালকুলেশন থেকে বাঁচতে পারি। কীভাবে? লক্ষ্য করো একটু, প্যারে প্যারে আঁখো সে দেখো। ইধার 2 শূন্য আছে, 2 শূন্য প্রত্যেকটা অ্যান্সার আছে, তার মানে এই 2 শূন্য তো অ্যাজ ইট ইজ বসে যাবে, এর কাটাকাটিতে ইনভলভ হবে না। ঠিক আছে, ইনভলভ হবে কি এইটুকু। এবার এই 2 শূন্য বাদ দিয়ে সবাইকার ইউনিট ডিজিট তো আলাদা আছে। এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 8 আছে। আমরা যদি ইউনিট ডিজিটে ফোকাস করি তাহলে এই কাজ হয়ে যাবে। তাহলে নিচে যখন 2 আছে, এই 2টা দিয়ে কিছু গুণ হবে, যার প্রভাবে 2 আসবে। তোমার বলবে স্যার 2-এর সাথে 1 গুণ করুন, তাহলেও 2 আসবে। 2-এর সাথে স্যার 6 গুণ করুন, তাহলেও ইউনিট ডিজিট 2 আসবে। ঠিক আছে, তার মানে হয় এটা শেষকালে 6 দিয়ে কাটবে, কিংবা শেষকালে 1 দিয়ে কাটবে। এখানে কিছু একটা কাটবে, জানি না কত কাটবে, আমার দরকারও নেই। বাট লাস্টের ডিজিট অবশ্যই 6 কিংবা 1-এর মধ্যে হতে হবে, তবেই তো 2 ইউনিট ডিজিট তৈরি করতে পারবে এইটা, তাই না? তাহলে অ্যান্সার অবশ্যই 6 দিয়ে কিংবা 1 দিয়ে থাকবে। এখন 1 দিয়ে তো কেউ রাখেনি, অপশান একমাত্র সি আছে যেখানে 6 দিয়ে আছে, তাহলে আমাদের অপশান সিটা অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? ক্যালকুলেশন করতে হলো,
ঘন্টা করতে হলো আমাদেরকে। মনে হচ্ছিলো ক্যালকুলেটিভ, বাট নট ক্যালকুলেটিভ। তো এভাবে কিন্তু তোমরা তখনই দেখতে পাবে যখন তোমরা প্র্যাকটিস করবে বারবার, আর এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। এমনটা নয় যে টাইম বেঁধে দেবে, এরকম হয়তো টাইম বেঁধে রাখলে যে 20 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। ভাই যখন টাইম বেঁধে তোমরা করবে না তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো মানে দেখতে পাবে না। যখন তোমরা শিখছো তখন এই টাইম ফাইম ভুলে যাও। একটা অঙ্ক যদি তুমি 1 ঘন্টায় সলভ করছো কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তুমি শিখছো এখন। যখন তুমি মক দেবে তখন আলাদা জিনিস। কিন্তু অনেক সময় দেখেছি সবসময় ওই 20 সেকেন্ডে করো, 10 সেকেন্ডে করো, একটা টাইমার লাগিয়ে দেবে, ব্যাস ওইখানে আমরা শেখাটা কিন্তু আমাদের ওইখানেই স্টপ হয়ে যায়। সেই জন্যে যখন শিখবে তখন এই টাইম ফাইম লাগাও না। নেক্সট, 20 জন পুরুষ বা 30 জন মহিলা বা 50 জন বালক একটি কাজ একদিনে সম্পন্ন করতে পারে। ওকে, তার মানে আমরা বলতে পারি স্যার 20 জন পুরুষ যে কাজটা করে, 30 জন মহিলা সেই কাজটাই করে, 50 জন বালক সেই একই বয় ফর বালক একই কাজ সমান সময় করতে পারে। মানে এদের ক্ষমতা সমান সমান। আমাদের কাজ কি থাকবে এখানে, ম্যান ওমেন আর বয়ের এফিসিয়েন্সি বা কর্মক্ষমতার রেশিওটা বের করতে হবে। ওকে, তো এখানে দেখো কাটাকাটি করছি, একটা শূন্য করে কেটে যাবে। তাহলে পরে থাকছে কি 2m = 3w = 5b। আগের দিনের ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম যে এখান থেকে m/w/b কীভাবে বের করা যায়। তাহলে করবো, যখন m লিখবো তখন mকে বাদ দিয়ে বাকি 3 × 5 লিখবো। যখন w এর পরিমাণ লিখবো তখন w সংখ্যাটা বাদ দিয়ে বাকি দুজনকে লিখবো। যখন b কে লিখবো তখন b এরটা বাদ দিয়ে বাকি দুজনকে লিখবো। পেয়ে যাচ্ছি কত এখানে 15:10:6। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কত, 15:10:6। আমরা এদের এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম 15:10:6। নেক্সট কী কাজ করব, তাহলে টোটাল কাজ কত হবে, মানে টোটাল ওয়ার্কটা কত হবে। তো স্যার টোটাল ওয়ার্কটা হবে, দেখো 20 জন পুরুষ একদিনে কাজটা সম্পন্ন করছে। আমরা দেখতে পাচ্ছি এক একটা লোকের ক্ষমতা 15 করে, তাহলে 20 জন পুরুষ ওদের ক্ষমতা 15, তাহলে টোটাল ওয়ার্ক কত, 300 টোটাল ওয়ার্ক। ওকে, এবার বলেছে যে 2 জন পুরুষ এবং 5 জন বালক বিকল্প দিনে কাজ করে। বিকল্প দিনে মানে কি, মানে কোনো একদিন সাপোজ মনে করো এটা হচ্ছে যে সানডে, মানডে, টুইসডে এরকম করে, এখানে তো 2 জন বালক কাজ করলো, 2 জন পুরুষ কাজ করলো, তারপরের দিন হয়তো 5 জন বালক কাজ করলো, তারপরের দিনে আবার 2 জন আসবে, তারপরের দিনে আবার 5 জন বালক আসবে। এটাকে বলা হচ্ছে যে বিকল্প দিনে। বোঝা গেলো যে বিকল্প দিন বলতে এরা কী বলতে চাইছে। এবার আর এই 6 জন মহিলা আছে, এরা প্রত্যেক দিন, এই যে 6 জন মহিলা আছে এরা প্রতিদিন কাজ করছে। তাহলে আমরা যদি দেখি যে প্রথম দিন ফার্স্ট ডেতে কী ঘটনা ঘটবে। ফার্স্ট ডেতে 6টা মহিলা তো কাজ করবেই, একটা মহিলা 10টা কাজ করে, তাহলে 6টা মহিলা 60টা কাজ করবে। প্লাস প্রথম দিন আর কারা আসছে, দেখো পুরুষরা প্রথম দিনে কাজ করছে, তাহলে পুরুষের দলটা মানে 2 জন পুরুষ, এক একটা পুরুষ মানে 15টা কাজ, 2টো পুরুষ মানে 30টা কাজ। তাহলে ফার্স্ট দিনে আমার কাজ হবে 90টা। সেকেন্ড ডেতে কটা কাজ হবে, 60টা তো আসবে কি, কারণ মহিলাগুলো প্রত্যেক দিন করবে। আর 5 জন বালক কাজ করবে বিকল্প দিনে, অন্য দিনটাতে। তাহলে এক একটা বালক মানে 6টা কাজ করে, 5টা বালক মানে 5 × 6 30টা কাজ করবে, মানে 90টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্যার প্রথম দিনই হোক দ্বিতীয় দিনই হোক প্রত্যেক দিন সমান পরিমাণে কাজ হচ্ছে 90টা করে। তাহলে টোটাল কত দিন সময় লাগবে, টোটাল টাইম মানে কি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, মানে কর্মক্ষমতা। টোটাল ওয়ার্ক তো 300 আছে, এফিসিয়েন্সি স্যার প্রত্যেকটা গ্রুপেরই 90 করে আছে। কাটাকাটি এখানে করে নেবো আমরা, 3 10/3, 10-3, মানে অপশান সি অ্যান্সার হয়ে যাবে। যদি একটি ঘনকের প্রান্ত বাহুগুলিকে 3 গুণ করা হয় তাহলে এর নতুন আয়তন প্রকৃত আয়তনের কত গুণ হবে। তাহলে একটা জিনিস দেখো যে প্রান্ত বাহুগুলিকে 3 গুণ করা হচ্ছে, তাই তো। প্রান্ত একটা জিনিস বলো তোমরা, এই যে 1D 2D আর 3D জানো। 1D মানে কি, যাদের একটাই মাত্র ডাইরেকশান আছে, যেমন সাপোজ কোনো একটা লাইন, ওদের একটাই আছে, লাইনে তুমি দৈর্ঘ্যই বলতে পারো, লাইনের বলতে পারো কি যে স্যার লাইনের উচ্চতা এত, লাইনের প্রস্থ এত, লাইনের কি দৈর্ঘ্য হয়। তাহলে যে কোনো লাইন হোক না কেন, মানে লাইনের মধ্যে কী কী আসতে পারে, সাইড আসতে পারে, স্যার পেরিমিটার আসতে পারে, মানে পরিসীমা আসতে পারে, ঠিক আছে, পরিসীমা, এটা হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আর কি আসতে পারে, আর আসতে পারে আমাদের যে কোনো কিছু, হাইট আসতে পারে, ঠিক আছে। যেগুলো 1D, যাদের শুধুমাত্র যাদের ইউনিটটা এককে হয়, আমরা ইউনিট লিখি এককে, যে হয়তো সেন্টিমিটার বা মিটার বা কিলোমিটার এরকম, তারা সবাই কি 1D ফিগার। 2D ফিগার কি, 2D ফিগার মানে যাদের হচ্ছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো জিনিস থাকবে, দুটো ডাইমেনশন থাকবে, যেমন ক্ষেত্রফল, এরিয়া,
এদের ইউনিট সবসময় দেখবে একক, বর্গ এককে লিখি আমরা। এদের একক আমরা কিসে লিখি? বর্গ একক। তাহলে যাদের একক আমরা বর্গ একক লিখি, যে বর্গ কিমি, বর্গ মিটার, বর্গ হেক্টোমিটার, তারা সবাই 2D ফিগার। 3D ফিগার কারা? যেমন হচ্ছে ভলিউম, এটা কী লিখে দিলাম আমি, ভলিউম হয়ে গেছে, ভলিউম, ঠিক আছে, VOL, ভলিনি। তো এদের একক আমরা কিসে লিখি? ঘন এককে। যাদের একক আমরা ঘন মিটার, ঘন সেন্টিমিটার লিখি, তারা সবাই 3D ফিগার। বোঝা গেল যে 1D 2D 3D ফিগার ভুলবে আর কখনো। তাদের এককগুলো দেখবে যে আমরা কী একক লিখি। যদি একক তাদের শুধু একক লিখি যে মিটার সেন্টিমিটার, তাহলে তারা 1D। যদি বর্গ একক, ঘন একক লিখি 2D 3D, এইভাবে চলতে থাকবে। এবার যে জিনিসটা মেন, সেই জিনিসটা বোঝো। এটা দেখা গেল 1D ফিগার, 3D ফিগার কী জিনিস। 1D ফিগারের যদি রেশিও কোনো একটা জিনিসের যদি 1D ফিগারের রেশিও A/B হয়, ঠিক আছে, তাহলে 2D ফিগারের রেশিও অলওয়েজ A²/B² হিসেবে হয়ে যাবে। 3Dটা কী হবে? A³ হবে। বুঝতে পারছো? যে 1Dতে যদি রেশিও A/B হয়, 2Dতে তার স্কোয়ার, 3Dতে তার কিউব, 4D বলে যদি ফিগার থাকে তার 4 হয়ে যাবে, 5D বলে যদি থাকে, 5D বলে থাকে 2D বলে 5 হবে, এভাবে চলতে থাকে, ঠিক। এবার বাহুগুলোকে 3 গুণ করা হয়েছে। তার মানে বাহুগুলো যদি 1 ছিল, তাদেরকে কী করা হয়েছে? 3 গুণ করা হয়েছে, 3 করে দেওয়া হয়েছে। নতুন আয়তনটা কত গুণ হবে? তাহলে আগে আয়তনটা কত ছিল? আয়তন মানে 3D ফিগার, বাহু মানে 1D ফিগার, 1D থেকে 3Dতে যেতে হবে। তাহলে 1 থেকে 3 হয়ে গেছে, এটা হচ্ছে যে 1D ফিগারের। তাহলে 3D ফিগারে কী হবে? 3D মানে এর কিউব, 1-এর কিউব 1, 3-এর কিউব 27, 3-এর কিউব 27, 1-এর কিউব 1, তাহলে 1 থেকে 27 হয়ে যাবে, মানে 27 গুণ হয়ে যাবে। অপশান ডি আমার অ্যান্সার হবে। লাস্ট কী বলা হয়েছে? 2.8 এবং 0.7-এর মধ্য সমানুপাত কত? তো মধ্য সমানুপাত কীভাবে বের করি? দেখো এভাবে বের করি আমরা। সাপোজ মনে করো A, B, C তিনটে সমানুপাতে আছে, তখন আমরা কী লিখতে পারি? স্যার A/B ইজ অ্যাজ B/C, এভাবে লেখা হয়। মাঝেরটাকে ডবল করা হয়, ঠিক আছে, মাঝেরটাকে দুজনেই টানাটানি করে, বুঝতেই পারছো। তো এটা A/B সমান B/C, B² সমান AC, B সমান √AC, ঠিক আছে। এটা খেয়াল থাকবে, B সমান √AC। এই জিনিসটাকে মুখস্থ করা হয় যে B সমান কি? √AC। যে মধ্য সমানুপাত যখনই বলবে তখন ওই দুটোর গুণ করে রুট করে দেবে, এইভাবে বলে দেওয়া হয়। বাট এটা আসছে কোথা থেকে আবার দেখে নাও, নিজেদেরই মনে থাকবে যে কী করা হয়, আর বুঝতে পেরে যাবে। যে সমস্ত টিচার বলেন দেখো শর্টকাট, দেখো এই, মানে আমি এখন দেখি আর কি, বুঝতে পারছো যে অনেক দিন ধরে অঙ্কের সাথে যুক্ত আছে, তো বুঝতে পারি যে কে কোথা থেকে কী শর্টকাট বলছে। তো এগুলো শর্টকাট কিছুই নাই, সব লং কাট থেকে এসছে, বা সেগুলোকে মুখস্থ করে দেওয়া হয়, আর কিছু না, ঠিক আছে। শর্টকাট থেকে তোমরা বেশি এত ঘাবড়ে যাও না যে স্যার এটা তো আমি পারিনি, তাহলে কি আমার হবে না পরীক্ষা। মানে আমি ভাবতাম যখন আমি এর আগে যদি কিছুদিন আগে আমি ভাবি, তখন আমি ভাবতাম যে স্যার এই সমস্ত শর্টকাটগুলো তো আমি পারি না, তাহলে কি আমার সিলেকশন হবে না। এই ধরনের ফালতু চিন্তাভাবনা তোমাদের মধ্যেও, আমার মধ্যে যেহেতু ঘুরেছে, তোমাদের মধ্যেও ঘুরছে। তো ডোন্ট ওয়ারি, এসব শর্টকাট তোমরা নিজেরাও তৈরি করতে পারো, মনে থাকে না এগুলো, ঠিক। বাট কিছু কিছু থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো মনে রাখার দরকার আছে। তো এখানে কী করবো আমরা, যে মধ্য সমানুপাত সমান √2.8 ইন্টু 0.7। ওকে, এখন দুটোতে পয়েন্ট আছে, মানে এই পয়েন্টটা তুললে 10, এই পয়েন্টটা তুললে 10। রুট মানে কি? এখানে রুট মানে 2 আছে, কিছু নয়, মানে তাহলে দুটোর জন্য একটা বাইরে আসবে, 1-এর 10 বাইরে চলে এলো, উপরে ভিতরে কে পড়েছে? 28, 28কে লিখতে পারি স্যার 7 × 4 × 7। এবার এই দুটো 7-এর জন্য একটা 7 বাইরে আসবে, একটা 4 মানে একটা 2 আসবে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? 7 × 14/10 মানে 1.4, অপশান ডি। তো এই ছিল 20টা অঙ্ক। আমরা যদি দেখি একটুকু যে কতগুলো হলো আমাদের টোটাল, 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টা কোশ্চেন আমরা স্কিপ করেছি, আর বাকি কোশ্চেনগুলো কিন্তু সুপার ইজি কোশ্চেন ছিল, যেগুলো খুব কম সময়ের মধ্যে আমরা ইজিলি করতে পারি। তো চলো এবার আমরা সেকেন্ড রাউন্ডে কী করবো, যেগুলো স্কিপ করেছিলাম সেগুলো করবো। সেকেন্ড রাউন্ডে দেখবো যে কোনগুলো এর মধ্যে অবশ্যই আমার হয়ে যাবে, যে আমি তো বুঝতে পারবো দেখে যে হ্যাঁ এই জিনিসটা আমি করে নিতে পারবো, তো সেগুলো আগে আমরা করবো। তারপর যেগুলো আমরা কিছু বুঝতে পারবো না সেগুলো করবো। তো চলো সেকেন্ড রাউন্ডে শুরু করা যাক। এখানে দেওয়া আছে A একটা তৃতীয়, এদের তৃতীয় সমানুপাত নির্ণয় করো, ঠিক আছে। তো যে জিনিসটা আমরা শিখলাম ওখানে, যে যদি তিনটে সমানুপাত A/B/C হয়, ঠিক আছে, তাহলে আমরা কী লিখতে পারি? A/B সমান B/C। এখানে এটা A, এটা B, সিটা বের করতে হবে। তাহলে দেখো আমরা A এর জায়গাতে লিখছি 3 + √2, B এর জায়গাতে 2√7 সমান B এর জায়গাতে 2√7/C, যেটা বের করতে হবে। এখানে যদি ক্যালকুলেশন করি, এই পরের লাইন আমরা কী পাবো? কোনাকুনি গুণ করছি, C × 3 + √2 সমান 2√7-এর সাথে 2√7 গুণ হয়ে যাবে, 2 × 2 = 4, আর √7 মানে 7, 4 × 7 = 28।
এবার সি সমান কী হবে 28/3 + √2, তাহলে নিচে করণীয় থাকলে উপর নিচে গুণ করতে হবে 3 - √2 দিয়ে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে গুণ করবো, এখানে যদি মাইনাস থাকতো এখানে প্লাস দিয়ে গুণ করতাম, জানো নিশ্চয়ই এটা 3 - √2 দিয়ে গুণ করবো। তাহলে কী পেয়ে যাবো, উপরে পাবো 28 × 3 - √2, আর নিচে পেয়ে যাবো এ প্লাস, দেখো এটা কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে, এটা যদি এ ভাবি, এটা যদি বি ভাবি, তাহলে a + b × a - b, তাহলে a² - b², a স্কোয়ার মানে 3a² -√2a², তার মানে 9 - 2 মানে 7, কাটাকাটি করলে 7 × 4 = 28, 4 × 3 - √2, যেটা অপশান ডিতে আছে। ক্লিয়ার এটা। নেক্সট কোনটা স্কিপ করা হয়েছিল, 5 নাম্বার। কী বলা হয়েছে দেখো এখানে, যে সানের কাছে এত টাকা আছে, তিনি অর্থরাশিটি তার ছেলে পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দেন। ঠিক আছে, তো অঙ্কটা তোমরা পড়ে নাও, আমি আর পড়ছি না পুরোটা। ধরে নেবো যে পীযূষকে পি টাকা দিয়েছে আর মনোজকে এম টাকা দিয়েছে। ওকে, এবার তাদের বার্ষিক প্রদেয় 8% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেছে। 8% সুদের হার মানে কি, 8% মানেই 8/100, মানে আমরা লিখতে পারি 4 × 2 = 8, 4 × 25 = 100, 2 × 25, মানে 25 টাকা যদি প্রিন্সিপাল হয়, আমি 2 টাকা সুদ পাবো। তাহলে আমি টাকাটা কত টাকা পাবো, 25 টাকা প্রিন্সিপাল যদি আমি নিতে যাই, যে দাও ব্যাংক আমার টাকা দাও, তাহলে 25 টাকা প্রিন্সিপাল প্লাস 2 টাকা সুদ মানে 27 টাকা দেবে। 27/25, মানে আমি কত টাকা পাচ্ছি, 25 টাকা জমা রেখেছিলাম, যদি 27 টাকা পেয়ে যাচ্ছি, মানে আমি 27/25 গুণ টাকা পাচ্ছি। লিখবো এখানে 27/25, এখানে লিখবো 27/25। এখানে আমরা অ্যাকচুয়ালি কিছুই করিনি, আমরা এখানে করলাম p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n থাকে। এবার এনটা দেখো, পি এর জন্য মানে পীযূষকে বলা হয়েছে, পীযূষ 12 বছর আর মনোজ 13 বছরের জন্য রেখেছে, তো পীযূষের জায়গায় লিখবো 12 আর মনোজের সাথে লিখবো 13। এবার এটা সিম্পলি ক্যালকুলেশন করব, যদি ক্যালকুলেশনটা করি পেয়ে যাবো এখানে আমরা অ্যান্সার, পেয়ে যাবো। দেখো কী পাবো না, এটা কেটে যাবে, তাহলে এটা কেটে যাবে এবং এটাতে 13টা কেটে এখানে 1 পড়ে থাকবে, তাহলে p/m সমান 27/25। ঠিক আছে, তার মানে পিকে যদি 27 টাকা দিয়েছে, এমকে দেবে 25 টাকা, তাহলে টোটাল কত টাকা দিয়েছে, 27 + 25 52 টাকা। ওরা বলছে স্যার সানের কাছে 1612 টাকা আছে, আমরা দেখতে পাচ্ছি স্যার 52 টাকা আছে, তাহলে বলতে পারি স্যার 52 টাকা মানেই 1612 টাকা। তাহলে 1 টাকা মানে ক টাকা, 1612/52 টাকা। আর পীযূষের টাকা জানতে চেয়েছে, তাই তো, পীযূষকে কত টাকা দিয়েছে, 27 টাকা, 27 মানে কী হবে × 27। বা তোমরা এভাবেও ভাবতে পারো যে স্যার 52 টাকার মধ্যে পীযূষ পায় 27 টাকা, 1 টাকার মধ্যে পাবে 27/52 টাকা, আর 1612 টাকার মধ্যে পাবে × 16/12, সেই একই জিনিস পেলাম যেটা এখানে পেয়েছিলাম। এবার ক্যালকুলেশন করব, তাহলে শুধুমাত্র ভাবনা চিন্তাটাই আলাদা, আর কিছু না। এখানে যদি ক্যালকুলেশনটা করি, তো সবাইকার ইউনিট ডিজিট 7 7 5 5 আছে, ওকে 52 আছে। তো দেখো এখানে চাইলে আমরা 4 দিয়ে কাটছি, 4 × 13 = 52, 4 × 4 = 16, 4 × 3 = 12, এবার 13 দিয়ে যাবে, 13 × 3 = 39, 13 × 13 31 × 27, মানে 7 তো হবে কি, আর 27 আছে মানে ওখানে 9 একটা থাকবে কি। তো দেখো 7 আর 6 13, আর 8 8 6 14, 7 21, তো এটা 9 দিয়ে ডিভিজিবল নয়। এটা দেখি 7 আর 3 10, আর 8 18, 18 এটা 9 দিয়ে ডিভিজিবল, 7 5 12 8 20, 9 দিয়ে ডিভিজিবল নয়, 7 7 14 আর 5 19, 9 দিয়ে ডিভিজিবল নয়, একটাই মাত্র আছে যেটা অপশান সি, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, অপশান সি। নেক্সট সেট কী আছে, নেক্সট সেট এখানে আছে। এখানে কি বলা আছে না, কোনটাতে বলছে এই যে দুটো যে ছাড় দিয়েছে আলাদা আলাদা, এটার মধ্যে কোনটাতে প্রফিট বেশি হবে নাকি না, এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য জানতে চেয়েছে। তোমরা কোশ্চেনটা পড়ে নাও, আমি কোশ্চেনটা পড়ছি না। তো 20% পরপর দুটো ছাড় মানে এখানে কত ছাড় পাবে, 20% + 20 - 20 × 20/100, ঠিক, তার মানে 20 40 থেকে এখানে 4 যাবে 36%, তাহলে প্রথম কেসে 36% ছাড় পাবে, দ্বিতীয় কেসে কত ছাড় পাবে, 30% + 10, 30 + 10 - 30 × 10/100, তাহলে এখানে পেয়ে যাবো 40 থেকে 3 বাদ হবে, এখানে দেখো 3 বাদ হবে, তার মানে 37%। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত, 1%-এর ডিফারেন্স জানতে চেয়েছে। 1%-এর ডিফারেন্স, কার 1%, বিক্রয় মুদ্রিত মূল্যের 1%, কারণ এই ছাড়টা দেওয়া হয় কার উপরে দেওয়া হয়, স্যার মার্কেট প্রাইসের উপর দেওয়া হয়, মার্কেট প্রাইসের তার মানে 1% বের করতে হবে, মার্কেট প্রাইস স্যার 1500 টাকা, 1500 টাকার 1% সমান কী হবে
1% মানে শেষ দিক থেকে দুটো জিনিস কেটে দেওয়া, দুটো ঘর কেটে দেওয়া, তাহলে 15 টাকা। অপশান ডি আমার অ্যান্সার হবে। এখানে আরেক ধরনের অঙ্ক জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, সেখানে কি বলা হয় যে এরকম ছাড় দিয়ে দেবে, বলবে একবার 20% ছাড়, দুটো 20% ছাড় দেওয়া হয়েছে, বলবে একবার স্যার একটা 15% ছাড় দেওয়া হয়েছে, আর একটা 25% ছাড় দেওয়া হয়েছে, আর একটা বললো 5% ছাড় দেওয়া হয়েছে, আর একটা 35% ছাড় দেওয়া হয়েছে। এই তিনটা আলাদা আলাদা স্কিম আছে। এবার কোন স্কিমটাতে ছাড় বেশি, বা এমনও বলতে পারে যে কোন স্কিমটাতে দোকানদারের প্রফিট বেশি হবে। তো দোকানদারের প্রফিট কখন বেশি হবে, যখন ছাড়টা কমসে কম হবে। তোমার প্রফিট কখন হবে, মানে যে কিনছে তার প্রফিট কখন হবে, যখন ছাড়টা ম্যাক্সিমাম হবে। তো এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে দুটো জিনিস আছে এদের যোগফল করে দেবে 20 20 40, 15 25 40, 5 35 40, সেম এবং সেমই থাকে। তাহলে এখানে যদি যার ডিফারেন্স, এই যে দুটোর মধ্যে ডিফারেন্স যার বেশি হবে, ডিফারেন্স যত বেশি ডিসকাউন্ট তত বেশি, ডি যত বাড়বে ডি তত বাড়বে। মনে থাকবে, ডি বাড়লে ডি বাড়বে, ডিফারেন্স বাড়লে ডিসকাউন্ট বাড়বে। এখানে স্যার ডিফারেন্স 0, এখানে স্যার ডিফারেন্স 10, এখানে স্যার ডিফারেন্স 30, তাহলে এখানে ডিফারেন্স বেশি, তাহলে এটাতে ডিসকাউন্ট বেশি। ডিসকাউন্ট বেশি মানে এটাতে প্রফিট কার বেশি হবে, যে জিনিসটা কিনছে সে বেশি লাভবান হবে। আর দোকানদার কোনটাতে বেশি লাভবান হবে, এটাতে। বোঝা গেল? নেক্সট আর কোনটা আমাদের স্কিপ করেছিলাম, এখানে একটা আছে, এটাই আশা করছি লাস্ট নাকি, এরপর একটা আছে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে যে সুদের মূল রাশির অর্থের পরিমাণ পার্থক্য দেওয়া আছে, ঠিক আছে। 3 বছরে কোনো একটা টাকার 3 বছরের 5% সুদের হারে চক্রবৃদ্ধি এবং এসআই এবং সিআইয়ের পার্থক্য দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা কী করব, I1 I2 কনসেপ্টকে ব্যবহার করব। কীভাবে না, যেহেতু 3 বছর, তার মানে পি I1 I2 I3 লিখব। এবার পার্সেন্ট কত দিয়েছে, 5% সুদের হার। 5% সমান আমরা বলতে পারি স্যার 1/20, কারণ পার্সেন্ট মানে কি 100, 5/100, তার মানেই 1/20। তাহলে 3 বছরের দেওয়া আছে, তার জন্য আমরা 20 কিউব করবো। 20 কিউব কত, 8000, সেটাকে আমরা প্রিন্সিপাল নেব। বোঝা গেল? এবার পি থেকে I1 যাওয়ার জন্য কী করব, এই যে 1 20 আসছে এটাতে গুণ করব। I1 থেকে I2 যাওয়ার জন্য সেম 1 20 দিয়ে গুণ করব, এখানেও সেম জিনিস গুণ করব। 1 20 দিয়ে গুণ করলে এখানে কী হবে, 400, এখানে হবে 20, এখানে 1। এবার 3 বছরের জন্য এসআই কী হয়, 3I1। এটা আগের দিনে বলেছিলাম, আগের দিনে যারা দেখো নি ক্লাসটা, আই বাটনে যে বা পুরনো যে প্লেলিস্ট আছে এখান থেকে দেখে নাও, এখানে ভালো করে ডিসকাশন করেছিলাম। 3 বছরের সিআই কী বলেছিলাম, যে স্যার 3I1 প্লাস 3I2 প্লাস I3। তাহলে এই 3 বছরের এসআই আর সিআইয়ের মধ্যে ডিফারেন্স কী ক্রিয়েট করছে, এই জিনিসটা দেখো, যেটা আমার শুধুমাত্র সিআইয়ের মধ্যে আছে, এসআইয়ের মধ্যে নেই। তাহলে এদের ডিফারেন্স কত হবে, 3I2 প্লাস I3 মানে 3 × 20 প্লাস I3 মানে 1, 61 টাকা। তাহলে 61 টাকা ডিফারেন্স, এখানে দেওয়া আছে ডিফারেন্সটা 240 টাকা। তাহলে 61 টাকার ডিফারেন্স কখন হয়, যদি প্রিন্সিপাল 8000 টাকা হয়। 1 টাকার ডিফারেন্স কখন হবে, বাই 61। 240 টাকা ডিফারেন্স কখন হবে, ইন্টু 240। মানে ওকেই নেম করলাম যে 61 টাকায় 8000 টাকা, 1 টাকায় 8000/61, আর 240 টাকা ইন্টু 240। কাটাকাটি করলে 4 দিয়ে যাবে, 4 8 32,000, অপশান ডি আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? লাস্ট কোয়েশ্চেন আজকের ক্লাসের। পরপর 3 মাসে জ্বালানির দাম 55%, 10%, 20% হ্রাস পেয়েছে। চতুর্থ মাসে 65% বৃদ্ধি পেয়েছে। তার মানে কি লাগাতার কিছু চেঞ্জ আসছে, মানে হচ্ছে সাকসেসিভ চেঞ্জের কনসেপ্ট। এবার সাকসেসিভ চেঞ্জ করার জন্য আমরা চাইলে A প্লাস B প্লাস AB/100 ফর্মুলা ব্যবহার করতে পারি, চাইলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর ব্যবহার করতে পারি, চাইলে আমরা যে কোনো কিছু ধরেও করতে পারি, 100 ধরেও করতে পারি, বা চাইলে রেশিও মেথডেও করতে পারি। এই এত ধরনের প্রসেস আছে, তার মধ্যে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা এখানে দেখব। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা দেখবো এখানে। তো মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কী জিনিস না স্যার, 55% হ্রাস পেয়েছে। তো 55% মানে কী জিনিস, মানে 55/100, 55/100 কাটাকাটি যদি করি, 5 11 55, 5 20, মানে 11/20। তার মানে আমরা বলতে পারি যে স্যার যদি আগে নিচে যেটা থাকে সেটা সবসময় কী হয়েছিল না, আগে কী ছিল, তাহলে আগে যদি 20 ছিল, এখন 11 হ্রাস পেয়েছে, এই যে বলেছে হ্রাস পেয়েছে। তাহলে 20 টাকা যদি দাম ছিল, 11 টাকা হ্রাস পেয়ে গেছে, তাহলে হয়ে গেছে কত টাকা, 9 টাকা। ছিল কত টাকা, 20 টাকা। তাহলে আমরা কী লিখবো, ইন্টু 9/20। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কী হয়ে যায়, 9/20 হয়ে গেছে। আগে যদি 20 টাকা ছিল, এখন 9 টাকায় পাওয়া যাচ্ছে। সিমিলারলি 10% করলে আমরা পেয়ে যাবো 1/10, মানে 9/10। 20% মানে 4/5। এই একইভাবে যেভাবে এগুলো করলাম সেভাবে এটুকু বের করা যায়। 65% বৃদ্ধি পেয়েছে। 65% বৃদ্ধি পাওয়া মানে কি 65%, মানেই 65/100।
কাটাকাটি করলে 5 তেরোয় 65, 5 20 মানে আগে যদি 20 টাকা ছিল আজকে 13 টাকা বেড়ে গেছে, মানে হয়ে গেছে স্যার 33 টাকা। আগে ছিল স্যার 20 টাকা, তাহলে ইন্টু 33/20। তাহলে নিচেরটা কি? নিচেরটা ছিল পূর্বে, উপরেরটা হচ্ছে বর্তমানে কি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখো ক্যালকুলেশনটা কীভাবে করবো, একটু টেকনিক ব্যবহার করবো যাতে ক্যালকুলেশনটা কম হয় না। কীরকম করবো, এই 20 সাথে 5কে গুণ করে দিচ্ছি, উপরে 9 × 9 81 ইন্টু 4 × 33, আর 20 5 100, আর এই একটা 10-এর জন্য একটা শূন্য, এই 10টার জন্য, আর এই 0টার জন্য একটা শূন্য, আর একটা 2 রয়েছে। ঠিক আছে, এই 2টা দিয়ে কাটাকাটি করছি আমি এখানে, 2 2 4, উপরে পড়ে থাকছে কি 81 × 66, আর নিচে পড়ে থাকছে দেখো 100, পরে দুটো শূন্য, মানে 100 × 100, এটা মানেই কি 100 × 100। তাহলে উপরে তো অবশ্যই ছোট আছে, উপরে এই 100 × 100 থেকে উপরে নিশ্চয়ই ছোট আছে, মানে পূর্বের দামটা যেটা আছে সেটা বেশি আছে বর্তমানের দামের তুলনায়, তার মানে দামটা অবশ্যই হ্রাস পেয়েছে। তাহলে এই অ্যান্সারটা হতে পারে না, এই অ্যান্সারটা হতে পারে না, অ্যান্সার অবশ্যই হ্রাস পেয়েছে। এখানে নিচে 100 × 100 আছে, আর উপরে 81 × 66 আছে, অবশ্যই তো কম হবে। এবার কত কম হয়েছে স্যার? একটা জিনিস দেখো, এই যে গুণটা যদি করি 81 × 66 যেটা আছে, এই গুণটা যখন আমি করব, ইউনিট ডিজিট কত আসবে? এককের ঘরের অঙ্ক আসবে 6, এককের ঘরের অঙ্ক যদি 6 আসে, আর নিচে আছে কি এককের ঘরের অঙ্ক, নিচে তো 10,000 আছে, নিচে 10,000 আছে, আর ওর এককের ঘরের অঙ্ক আছে 6, করা শূন্য, 2 2 4টা শূন্য, একটা শূন্য বেশি লিখে দিয়েছি, 6, এখানে কিছু একটা আছে। তাহলে এই প্রথমের ঘরটা কি আসবে? 4 আসবে, যেটা একমাত্র অপশান বিতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি। বা যদি বুঝতে না পারলে তাহলে এটা সিম্পলি গুণ করবে, 81 সাথে 66 গুণটা কীভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছে যে স্যার ক্যালকুলেশনটা কীভাবে ইজিলি করা যাবে। তো যখনই এখানে দেখো এই 81 × 66 করবে, এই 66কে তোমরা বলতে পারো স্যার 6 × 11, 11 দিয়ে গুণ সহজ, ওই জন্য আমরা শেষকালে করবো। 6 সাথে 81 গুণ করবো, 6 একে 6, 6 8 48, 11 দিয়ে গুণ করলে 6 একে 6 লিখলাম, 6 আর 8 14, 4 হাতের হলো 1, 8 আর 4 12, এর হাতের 1 13, 3 হাতের হলো 1, 4 আর 1 5, 5 3 4 6। তাহলে 10,000 থেকে 5 3 4 6 টাকা হয়ে গেছে। তার মানে এখানে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো 46, 46 4,654, মানে 10,000 টাকা থেকে 46 54 হয়ে গেছে। তার মানে কি 10,000 টাকা যদি 46 54 হয়েছে, তাহলে 100 টাকায় কত হবে? বাই 100 করে দেবো, পেয়ে যাবো কত? 46.54% হ্রাস পেয়েছে। বোঝা গেল? তাহলে এই ছিল 20টা কোশ্চেন। আশা করি তো এতদূর পর্যন্ত তোমরা দেখেছো, তার মানে তোমাদের অবশ্যই ক্লাসটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এইসবগুলো করবে, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর হোমওয়ার্ক অ্যান্সারটা তোমরা অবশ্যই দেবে। তোমরা এই ক্লাসগুলো দেখছো বাট কোনো রকম কিছু মানে না রিপ্লাই দিচ্ছ, তাহলে আমি বুঝতেও পারছি না যে ক্লাসগুলো কি তোমাদের সত্যিই হেল্পফুল হচ্ছে না ফালতু করেছে। তো তোমরা যদি তোমাদের রেকমেন্ডেশন বা তোমাদের কীরকম ক্লাস লাগছে বা কী করলে আরও ইজি হবে, আরও জিনিসটা বুঝতে সুবিধা হবে জানাও, তাহলে খুবই ভালো হবে। তো চলো আবার কোনো একটা প্র্যাকটিস সেট নিয়ে আমরা ডিসকাশন করবো। আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি।